নমস্কার, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির অঙ্কের আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। এটা 14 নম্বর ভিডিও। এর আগে 13টা ভিডিও আমাদের গ্রুপে প্লেলিস্টে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। প্রত্যেককে অনুরোধ করবো আগে ওই ভিডিওগুলো দেখতে। এটা 14 নম্বর ভিডিও। চলে যাচ্ছি প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক কি বলা আছে? একজন লোক ঘন্টায় 10 কিমি বেগে এ থেকে বিতে গেল এবং ঘন্টায় 6 কিমি বেগে বি থেকে এ তে ফিরল। এই ভ্রমণের জন্য লোকটির গড় গতির পরিমাণ কিলোমিটার পার ঘন্টা হলো। অর্থাৎ এভারেজ স্পিড জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? এভারেজ স্পিড। এই এভারেজ স্পিডের ফর্মুলা যখন ডিস্টেন্স সেম থাকে, কি অর্থাৎ দূরত্ব একই থাকে, তখন কি হয়? আগের দিন একটা ভিডিওতে আমরা দেখিয়েছি 2ab/a+b। এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, আমরা ডাইরেক্ট সেটা লিখে দিলাম। কখন এই ফর্মুলা ব্যবহার করা যায়? ডিস্টেন্স সেম থাকলে। এখানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, অর্থাৎ এ থেকে বি তে প্রথমে গেছে, তারপর ফিরে এসেছে, অর্থাৎ একই ডিস্টেন্স গেছে। এই ক্ষেত্রে ডিস্টেন্স সেম, অর্থাৎ এই 2ab/a+b ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর কি হবে? 2 × 10 × 6/10 + 6 অর্থাৎ 16। 2 দিয়ে এটাকে কাটলে আসে 8, 3, 4, এটা 2, এটা 5, তাহলে 15/2 অর্থাৎ 7.5। 7.5 অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। কি ফর্মুলা ব্যবহার করলাম? 2ab/a+b। কখন এই ফর্মুলা ব্যবহার করা যায়? যদি ডিস্টেন্সটা সেম থাকে। এখানে ডিস্টেন্স সেম, সেই জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করেছি। পরের অঙ্ক। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 1:4। এটা মিলে এখানে ফাদার সন। এখনকার বয়সের অনুপাত 1:4, এটা +9 ইয়ার্স। 9 বছর পর 2:5 বলা আছে। তবে পুত্রের বর্তমান বয়স হবে। এই অঙ্কটা সাজানোই আছে যে এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই 4টে ফ্যাক্টরই কাজ করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 2 এটাও 1 ইউনিট বেড়েছে, 4 থেকে 5 1 ইউনিট বেড়েছে। এই বেড়ে যাওয়াটা যেহেতু ইকুয়াল আছে, আমাদের অঙ্কটা আলাদা করে সাজানোর প্রয়োজন নেই। যদি না থাকতো তাহলে আমরা এই এর গ্যাপটাকে দিয়ে 1 আর 4 এর গ্যাপকে দিয়ে 2 আর 5 কে গুণ করতাম, 2 আর 5 এর গ্যাপকে দিয়ে 1 আর 4 কে গুণ করে এদের মধ্যে পার্থক্য অর্থাৎ 1 আর 2 এর পার্থক্য এবং 4 আর 5 এর যে পার্থক্য সেটাকে সমান করতাম। যেহেতু এটা অলরেডি 1 আর 1 আছে, একই আছে, আমাদের আর আলাদা করে করার প্রয়োজন নেই। অর্থাৎ এই 1:9 ইয়ার্স। এই 9 বছরের গ্যাপে 1 থেকে 2 হয়েছে বা 4 থেকে 5 হয়েছে। জানতে চাইছে পুত্রের বর্তমান বয়স। বর্তমান কোনটা? এইটা সমান হবে, এটা ফাদার হবে, কারণ পুত্র এবং পিতা বলা আছে। বর্তমান বয়স কত? 1, অর্থাৎ 9। এই 1 রেশিওর ভ্যালুটা বের করতে হবে। 1 রেশিও সমান কি পেয়েছি? 9 ইয়ার্স। তাহলে 9 উত্তর ডাইরেক্ট হয়ে যাবে, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। 1:4 ছিল সন আর ফাদারের পুত্র এবং পিতার বয়সের অনুপাত, সেটা 9 বছর পর হয়ে গেছে 2:5। আমরা দেখতে পাচ্ছি যেটা 1 অনুপাত ছিল সেটা হয়ে গেছে 2, যেটা 4 ছিল সেটা 5। অর্থাৎ 1 থেকে 2 হয়েছে 1 বেড়েছে, 4 থেকে 5 হয়েছে 1 বেড়েছে, একই পরিমাণ বেড়েছে। সেই জন্য এই গ্যাপ 1 সমানই হচ্ছে 9 বছর। আমাকে জানতে চেয়েছে পুত্রের বর্তমান বয়স, অর্থাৎ এই 1 এর ভ্যালু জানতে চেয়েছে। সেই জন্য সরাসরি আমরা বলে দিতে পারছিলাম যে 1 = 9। পরের অঙ্ক। কোনো এক বছরের প্রথম 5 মাসে কোনো এক লোকের প্রতি মাসে গড় 1250 টাকা এবং পরের 7 মাসে গড়ে প্রতি মাসে 1350 টাকা খরচ হয়। লোকটির প্রতি মাসে গড়ে কত টাকা উপার্জন হলে বছর শেষে তার 2300 টাকা সঞ্চয় হবে? 2300 টাকা বছর শেষে সঞ্চয় হলে আমি ধরে নিচ্ছি এক্স টাকা তার ইনকাম, 12 মাসে ইনকাম হবে এইটা। কি বলেছে না, প্রথম 5 মাসের প্রতি মাসে 1250 করে, পরের 7 মাসের 1350 করে। আচ্ছা, এই দুটো অ্যামাউন্ট আমি দেখে নেবো। যে 5 × 1250 শূন্য, 5 × 5 = 25, 5 × 12 = 60 আর 2 = 62। এটা হয়ে যাবে 7 0 0, 7 5 = 35 এর 5 3 থাকে, 7 × 12 = 91 আর 3 = 94। অর্থাৎ এই দুটো টাকা তো খরচ হয়, প্লাস 2300 টাকা সঞ্চয় হয়। এই যোগটা আমরা করে নেব। 0 0 7 9 0 18, অর্থাৎ টোটাল 18,000 টাকা থেকে ইনকাম করলে তার এই ঘটনাটা ঘটবে। কি বলা আছে না, প্রতি মাসে গড়ে কত? আমি x টাকা ধরে নিয়েছি, তাহলে এটা ইকুয়ালস টু হবে 18,000। তাহলে এভারেজ x ইকুয়ালস টু কি হবে? 18,000/12, অর্থাৎ 1500 টাকা। প্রতি মাসে গড়ে 1500 টাকা ইনকাম করলে তার এই ঘটনাটা ঘটবে। কি করলাম না,
প্রথমে দুটো খরচ এবং যে টাকাটা সঞ্চয় করতে বলেছে তার যোগফল বের করলাম, টোটাল টাকা বেরোলো, সেটা সমানই 12 মাসের গড় টোটাল ইনকাম। তাহলে গড় ইনকাম 12 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর চলে এলো 1500। অপশন ডি পরের অঙ্ক। যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এদের 30%কে আমি একদম লিখলাম 30/100, বিয়োগ ফলে 40% অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু 40/100, এই দুটো ইকুয়াল। বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত অর্থাৎ এক্স আর ওয়াই এর অনুপাত জানতে চাইছি। আমি এখান থেকে এগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম, একই আছে। লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4/3। যদি যোগ ও ভাগ প্রক্রিয়া করি দুই দিকে, এটা চলে আসবে এক্স বাই ওয়াই, 2x/2y আসবে, এই 2টাকে আমি কেটে দেবো, এটা আসবে 4 প্লাস 3/4 মাইনাস 3 অর্থাৎ 7/1, অর্থাৎ অনুপাত x/y ইকুয়ালস টু 7:1, 7:1 অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের অঙ্ক। 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 35 এবং 17 কিলোমিটার বেগে একই দিকে যায়, তবে একে অন্যকে অতিক্রম করতে কত সময় নেবে? একে অন্যকে অতিক্রম করার অর্থ দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য যেটা, অর্থাৎ 140 প্লাস 160 অর্থাৎ 300 মিটার যেতে হবে এবং একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 35 মাইনাস 17 অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার। একে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি, 5 এর 18 দিয়ে গুণ হবে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে ট্রেন দুটোর রিলেটিভ স্পিড। কতটা ডিস্টেন্স কভার করতে হবে? 300 মিটার। তাহলে টাইম কি লাগবে, যেটা আমার কোশ্চেন, টাইম লাগবে 300/5 অর্থাৎ 60, এত সেকেন্ড আসবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, 60 সেকেন্ড। পরের অঙ্ক। x/y 2/3 y/z 4/5 হয়, তবে 5x/3z এর মান কত? x/y equals to 2/3, y/z equals to 4/5। এই দুটোকে আমরা কম্বাইন করে যে রেশিওটা পাবো x/y/z, এটা করারও আমাদের একাধিক নিয়ম আছে। আমরা এটাকে এরকম লিখে করে নিতে পারি, এটা x, এটা y, এটা z। কি করব? এই গুণ এই গুণ এই গুণ, অর্থাৎ 4 2 8, 4 3 12, 5 3 15, কি আসবে 8/12/15, এটা হবে রেশিও। 5x/3z, এবার ট্রাই করব, আমরা চেক করব 5x/3z। 5x এর ভ্যালু আমরা যদি ডাইরেক্ট এখানে গুণ করে দিই, 5 × 8, 3z 3 × 15, এবার কাটাকুটি আমরা করে নেবো, 5 দিয়ে এটাকে কাটলে আসবে 3, তাহলে আসছে 8/9। এখান থেকে পেয়ে যাব 5x/3z equal to 8/9, এটা হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, 8:9। পরের অঙ্ক। বাৎসরিক 5% হারে 3 বছরে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? এই অঙ্কটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের নর্মাল ফর্মুলা, অ্যামাউন্টের ফর্মুলা দিয়ে করতে পারি, অর্থাৎ যে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এই ফর্মুলাই ফেলে অ্যামাউন্ট বের করে সেখান থেকে প্রিন্সিপাল মাইনাস করে আমরা করতে পারি। আদারওয়াইজ কি করতে পারি, আমরা এখানে ধরে নেব প্রিন্সিপাল হচ্ছে 8,000, এই 8,000 টাকার প্রথম বছরের সুদ কত হবে? 5%, এটা আফটার 1 ইয়ার। 5% কি হবে? 10% হলে 800, তার অর্ধেক হয়ে যাবে 400। সেকেন্ড ইয়ারে কি হবে? এই 400 তো থাকবে, এই 400-র 5% অর্থাৎ 20। থার্ড ইয়ারে কি হবে? আপনার থার্ড ইয়ার, আপনার 3 ইয়ার্স, 400 থাকবে, এই 400-র জন্য আসবে একটা 20, এই 400-র জন্য আসবে আর একটা 20, এবং এই 20-র জন্য আসবে 20-র 5%, অর্থাৎ 1 টাকা। টোটাল সুদ কি হবে? টোটাল সুদ হয়ে যাবে এখানে 3 4 1200, 3 20 60 প্লাস 1 অর্থাৎ 1261 টাকা হয়ে যাবে টোটাল ইন্টারেস্ট। এইভাবে আমরা লিখে দিতে পারি যে ইন্টারেস্টের পরিমাণ হয়ে যাবে 1261 টাকা। এছাড়াও এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়।
8,000, 8,000-এর 5% সমান হচ্ছে 400, 400-র 5% 20, 20-র 5% হচ্ছে 1। প্রথমে এই তিনটে 5% আমরা বের করে নিলাম। 8,000-এর 5% 400, 400-র 5% 20, 20-র 5% হচ্ছে 1। এবার কি করবো? 3:3:1 এই অনুপাতে এগুলোকে গুণ করবো, অর্থাৎ এটাকে নেবো 3 বার, 3 4-এ 1200 প্লাস এটাকে নেবো 3 বার 60, এটাকে নেবো 1 বার অর্থাৎ 1। এইভাবে চলে আসবে 1261। 5% যদি কারোর কিভাবে বের করছি এটা জানার দরকার হয়, দুটো ভাবে করা যেতে পারে। 5% সমান 1-এর 20 করতে পারি। 2 নম্বর 5% হচ্ছে আমরা মনে মনে 10% ভেবে নেবো, তার অর্ধেক করে দেবো। 10% করে তার অর্ধেক, অর্থাৎ 8,000-এর 10% কত? 10% মানে একটা শূন্য বাদ, অর্থাৎ 800 টাকা। 5% হলে কি হবে? 2 দিয়ে ভাগ, অর্থাৎ 400 টাকা। এইভাবে মনে মনে এই যে 420 এই যে হিসাবগুলো করছি আমরা এইভাবে করতে পারি, অথবা ডাইরেক্ট 20 দিয়ে ভাগ, যে কোনো একটা করে আমরা এই অঙ্কটাকে করতে পারি। আর আদারওয়াইজ কি করতে পারতাম, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, অর্থাৎ এই যে ফর্মুলা শুরুতে লিখেছি এইভাবে আমরা করতে পারতাম, যে কোনো একটা করলেই হবে। পরের অঙ্ক। আচ্ছা, মৌলিক সংখ্যা তার সাথে বলা আছে বিজোড়, অর্থাৎ শুরু কত থেকে হবে? 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এই হচ্ছে টোটাল সংখ্যা। এদের যোগফল কত? 23, এবং যদি আমরা 7 যোগ করি এর জন্য আসবে 30, 17 আর 13 এর জন্য আসবে 30, 23 আর 7 আছে 19, এবং 11 এর জন্য আসবে 30 প্লাস 8, অর্থাৎ 90 আর 8-এ 98। গড় করতে গেলে কি হবে? 8 দিয়ে আমরা ভাগ করবো, 98/8, অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করে নিই 12.25, এটা চলে আসবে আমাদের এভারেজ। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর, 12.25। পরের অঙ্ক, 12,000 টাকা দুই ভাগে ভাগ করা হলো, কত টাকা? 12,000। যদি প্রথম ভাগের বাৎসরিক 12% হারে 3 বছরের সরল সুদ, 12% হারে 3 বছর, 12% হারে 3 বছর, অর্থাৎ টোটাল সুদ হবে 36%। দ্বিতীয় ভাগে 16% হারে 4.5 বছর, অর্থাৎ 9-2 বছর, অর্থাৎ কত পার্সেন্ট হবে? 2 দিয়ে যদি কাটি 8, 9 8-এ 72%। অর্থাৎ প্রথম ভাগের 36%-এর ভ্যালু দ্বিতীয় ভাগের 72%-এর ভ্যালুর সঙ্গে সমান। এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো যে অঙ্কটার ক্ষেত্রে যে 12,000-এর কোনো ভ্যালু নেই, 12,000-এর বদলে এবিসিডি যাই দেওয়া থাকতো সেটাই হতো। তার কারণ যদি অ্যামাউন্টটা এক্স আর ওয়াই হয়, যে এক্স এর 36% ইকুয়ালস টু ওয়াই এর 72%। এক্স ওয়াই এর ভ্যালু আমি জানি না, যদি এরকম একটা অঙ্ক দেওয়া থাকে এক্স এর 36% সমান ওয়াই এর 72%, তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত কি হবে? 72/36। পার্সেন্টেজ গুলোকে যদি আমরা বাই 100 করে দিই, কাটাকুটি করলে 2 আসবে। অর্থাৎ এখানে এক্স আর ওয়াই এর অ্যামাউন্ট বা পরিমাণ বা ভ্যালুর কোনো দাম নেই, এদের অনুপাতটাই আসল। কি পেলাম না, প্রথম ভাগের 36% ও দ্বিতীয় ভাগের 72%, এই দুটো সুদ সমান। অর্থাৎ যে এই যে এক্স আর ওয়াই, যদি এখানে এক্স হতো এখানে ওয়াই হতো, যে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ দুই ভাগে ভাগ করা হয়েছে, এক্স ওয়াই এর ভ্যালু যাই হোক না কেন, প্রথম ভাগের 36, দ্বিতীয় ভাগের 72, অর্থাৎ এর ডবল পার্সেন্টেজ আসলে তবে এই দুটো ইকুয়াল। সিম্পলি এদের অনুপাত হয়ে যাবে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 72/36, দ্যাট ইজ 2/1। এদের অনুপাত অলওয়েজ হবে 2/1। এর জন্য 12,000 টাকাটার কোনো ভ্যালু নেই। আমরা 12,000 টাকা 36% বের করে 12,000 টাকার 72% বের করে অঙ্কটাকে করতে পারি। সেই ক্ষেত্রে অঙ্কের ক্যালকুলেশনটা অনেক বড় হবে, কিন্তু উত্তর একই আসবে। এখানে 12,000 ইরেলিভেন্ট, 12,000-এর বদলে এক্স ওয়াই জেড যাই থাকুক উত্তর একই আসবে বাকি কন্ডিশন অনুযায়ী। এর উত্তর হয়ে যাবে 2:1। পরের অঙ্ক, এই অঙ্কটা দেখে নেবো কি বলা আছে। 40 জন ছেলের প্রত্যেকের গড় বয়স 8 বছর এবং 50 জনের প্রত্যেকের গড় বয়স 5 বছর। যদি এরূপ ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 1:2 হয়, তবে একত্রে গড় বয়স কত হবে? এক্ষেত্রে এই অঙ্কটাকে বিভিন্ন নিয়মে করা যায়, কিন্তু যেটা ইন্টারেস্টিং জিনিস বলা হয়েছে যে ছেলের এবং মেয়ের সংখ্যার অনুপাত 1:2। যাই করি না কেন, বয়েজ যদি আমরা একজন নিই, গার্লস নিতে হবে 2 জন, এইটাই। এখন শুধু আমরা এভারেজ থেকে যদি অঙ্কটাকে করি,
অর্থাৎ বয়েজ নিলে একজন নিলে 8, দুজন নিলে হবে 10, 5 5। তো এর জায়গাতে 40 জন ছেলের গড় বয়স যদি 8 এর বদলে 10 জন ছেলের গড় বয়স 8 হতো, তখন মোট বয়সটা কাজে লাগতো, কিন্তু এভারেজ আমার 8ই থাকতো। আমাকে গড়ই বের করতে দিয়েছে। অর্থাৎ এই যে 3 জন থাকবে, এই 3 জন নিয়ে এদের মোট হয়ে যাবে 18। একে 3 দিয়ে ভাগ করলে এদের আমি এভারেজ পেয়ে যাবো 6। যদি এই সংখ্যাটা অনেক বেশি হয়, যে 40 জন ছেলের প্রত্যেকের গড় বয়স 8 বছর এবং 50 জন প্রত্যেকের গড় বয়স 5 বছর, এই ক্ষেত্রে সংখ্যা যদি 40-50-এর বদলে আমি ধরে নিচ্ছি, এটা ভেরিফাই করার জন্য যে বয়েজের সংখ্যা 200, তার ডবল গার্লসের সংখ্যা 400। 200 জনের মোট বয়স কি হবে? এক একজনের যদি 8 করে হয়, তাহলে 200 জনের মোট বয়স হবে 1600। এদের 5 করে মোট হবে 2000। তাহলে টোটাল বয়স হয়ে গেল 3600, টোটাল ক্যান্ডিডেট হয়ে গেল 600। সে এভারেজ আসছে আমার 6 বছর। অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। যেভাবেই করি না কেন অপশন বি। আমার দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমি সংখ্যাগুলোকে ধরে নিয়েছি, করার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা প্রথম থেকেই করে নিতে পারবো। অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশন বি। এটাই ছিল এটার লাস্ট অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক। আশা করছি এই অঙ্কগুলো, যেহেতু প্রতিটা অঙ্কই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, প্রতিটা অঙ্কই পরীক্ষায় আসার মতো অঙ্ক। আশা করছি এই অঙ্কগুলো করলে, আমাদের এটা 14 নম্বর ক্লাস, অর্থাৎ প্রায় 150টার কাছাকাছি অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে। আশা করা যায় প্রতিটা জিনিসই এক্সামের, অ্যাকচুয়াল এক্সামে খুবই ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ সবাইকে।